যেদিন দল থেকে বহিষ্কৃত হলেন আপনাদের মনে থাকবে সেদিন এই অনুষ্ঠানে লাইভে বসে হুমায়ুন কবির বলেছিলেন যে সেই দিনই তৃতীয় কোনো ব্যক্তির ফোন থেকে তার মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা হয়েছে। মোহাম্মদ সেলিম ওই কথা হওয়ার ব্যাপারটা কিন্তু কখনো অস্বীকার করেননি। গতকাল হুমায়ুন কবির এবিপি আনন্দকে বলেছেন যে সিপিএম, কংগ্রেস, আইএসএফ সবাইকে তিনি আহ্বান জানাচ্ছেন। লক্ষণীয় যে নওশাদ সিদ্দিকী হুমায়ুনের এই নতুন দলের সঙ্গে যে প্রস্তাবিত বোঝাপড়া সে কথা কিন্তু কাল একবারও তার দেয়া সাক্ষাৎকারে উড়িয়ে দেননি। সব মিলিয়ে আমার পরবর্তী বক্তা কলতানের কাছে প্রশ্ন থাকবে যে তোমরাও কি সিরিয়াসলি হুমায়ুন কবিরের কার্যকলাপের দিকে কোট অ্যান্ড কোট নজর রাখছো? হুমায়ুন কবিরের কার্যকলাপের দিকে তো গোটা পশ্চিমবাংলার মানুষ নজর রাখছেন, কারণ রাজনীতি কখন কোন ধাপে চলবে, কোন রাস্তায় চলবে, সেটা হুমায়ুন কবিররা যখন দেখাবেন তো আমাদের দেখতে হবে। এবার কথা হচ্ছে, উনি আজকে আমি দেখলাম আগের দিন সেকুলার অনেকক্ষণ বলছিলেন, আজকে বলেছেন যে সংখ্যালঘুদের অধিকার আমি সুরক্ষিত রাখতেছি। না, প্রথম দিনই বলেছেন যে মুসলমানদের সমস্ত রাজনৈতিক দল ব্যবহার করে, আমার পার্টি মুসলমানদের স্বার্থ রক্ষা করবে এবং আমরা কিং মেকার হব, নির্ণায়ক শক্তি হব, যে অন্তত 90টা আসনে জিতে আমরা দেখিয়ে দেব যে আমরা যাকে সমর্থন করব সেই দলের নেতা বা নেত্রী মুখ্যমন্ত্রী হবে। কোনো অসুবিধা নেই, একদম ধর্মের নামে। পশ্চিমবাংলায় এই যে পরিযায়ী শ্রমিকের যে ঢল, তার মধ্যে একটা বিরাট অংশ সংখ্যালঘু আছেন। অবশ্যই এই পশ্চিমবাংলায় ফসলের দাম পাচ্ছেন না যে কৃষক, তাকে মাইক্রোফিন্যান্সের জালে জড়িয়ে পড়তে হচ্ছে, তার মধ্যে একটা বিরাট অংশের সংখ্যালঘু মানুষ রয়েছে। ফলে সংখ্যালঘু মানুষ যখন তার চাওয়া পাওয়ার ভিত্তিতে কোনো এক জায়গায় হতে চাইছেন, তখন নজরটা, স্টিয়ারিংটা ঘোরাবে হুমায়ুন কবির। সেই হীরক রাজা বলেছিলেন না যে অভিযোগ এক রোগ। ফলে এই অভিযোগ যাতে সাধারণ মানুষ জানাতে না পারেন, তার জন্য রোগের প্রতিষেধক হিসেবে হুমায়ুন কবিরকে দাঁড় করানো হচ্ছে কিনা সেটা একটা প্রশ্ন। কারণ এই মুর্শিদাবাদে গত 13 বছরে কটা মাদ্রাসা হুমায়ুন কবিরের প্রাক্তন না বর্তমান কি দল বলো আমি জানি না, উনি বোধহয় এখনো এমএলএ শিপ থেকে পদত্যাগ করেন। ফলে হুমায়ুন কবিরের তৃণমূল কি বিজেপি, যাই হোক তৃণমূল, তারা মাদ্রাসা কটা তৈরি করলো ওখানে, বিশ্ববিদ্যালয় কটা তৈরি করলো ওখানে, বিড়ি শ্রমিকদের যন্ত্রণা কি করলো, এইগুলো কিন্তু সংখ্যালঘু সংখ্যাগুরু কোনো মানুষের ক্ষেত্রে হুমায়ুন কবির তার সমস্যার সমাধান করার চেষ্টা করেননি। বরং বিজেপি ফেরত মতাদর্শ একেবারে গায়ের ময়লার মতো সরিয়ে ফেলা লোককে তৃণমূল আবার মালা পরিয়ে এনেছিল। এবার আবার একটা নতুন দল হবে, কি জোট হবে না হবে এই নিয়ে চর্চা হচ্ছে। আমি একটু ওই থ্রিলারের এতটা ফ্রন্ট ফুটে খেলছো, কোনোদিন যদি বামেদের সঙ্গে সমঝোতা হয়, আমি তো আবার বলছি তখন আবার আর্কাইভ আমায় খুঁজতে হবে। একদম নিশ্চয়ই, আপনি এখনো পুরনো আর্কাইভ খুঁজতে পারেন, যে আর্কাইভের কথাই আমি আপনাকে বলতে যাব। 19 থেকে 21-এর আর্কাইভে দেখবেন দুরন্ত টান উত্তেজনার থ্রিলার। এই চার্টার্ড প্লেনে করে কেউ দিল্লিতে গিয়ে পৌঁছালেন, এই অমুক জায়গা থেকে কাউকে বুত্তরীয় পরিয়ে দেওয়া হলো, বিজেপি চলে আসছে, এই যে ভাবটা, সেটা থ্রিলারের একরকম স্কিম ছিল যে রুটি রুজির কথা, পেটে আগুন জ্বলছে, যার জন্য পরিযায়ী শ্রমিককে কয়েক হাজার কিলোমিটার দূরে চলে যেতে হচ্ছে, নাহলে পরিবার পরিজন সন্তান ছেড়ে কে যেতে চায়। ওই পেটে আগুনের যন্ত্রণাটা ঘুরে গেল যে কে কোন দিকে যাবে, কে কোন দিকে যাবে না, কে পারবে কে পারবে না এই লড়াইতে। তাহলে এখন আবার একই ক্যারেক্টার তো হবে না। ব্যোমকেশ একবার যাকে ধরে ফেলেছেন, পরের বার তো কোকোনাথ গুপ্তের মতো প্রতিবার সে ঘুরে ঘুরে আসবে না। কোকোনাথ গুপ্ত ওখানে এসেছিলেন, এবার কোকোনাথ গুপ্তর জায়গায় এসছেন হুমায়ুন কবির। উনি এই চিত্রনাট্যটা আসলে কার জন্য তৈরি করছেন, এই প্রশ্নটা আমাদের খুবই জানার আগ্রহ, সেটা হুমায়ুন বাবুর থেকেও আছে। কারণ এই যে যেখানে উনি মসজিদ করতে পারেন, অসুবিধা নেই। আগের দিন যখন এই চ্যানেলে এসেছিলাম, ধর্মগুরুরা বসেছিলেন, ওনারা যদি মন্দির করতেন, মসজিদ করতেন, কারুর কিছু বলারই ছিল না। কিন্তু যার রাস্তাঘাট করার কথা, যার বিশ্ববিদ্যালয় করার কথা, যার ফসলের দাম কেন পাচ্ছে না এটা নিয়ে লড়াই করার কথা, তিনি যখন অন্য কাজে চলে যান, বুঝতে হয় যে সামনে যা দেখাচ্ছেন জ্যাকেটের ভেতরে অন্য কোনো রঙের জামা আছে বা উত্তরীয় আছে, যে উত্তরীয়টা হচ্ছে দুজন ধর্মগুরুই কিন্তু বলেছিলেন যে এই মুহূর্তে মন্দির মসজিদ নয়, এক সুরে দরকার হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। একদম, আমি ওইটাই বলছি। ওনারা যদিও বা বলতেন তাহলে কিছু বলার ছিল না, কারণ ধর্মগুরু তার ধর্ম প্রচার করবেন। কিন্তু যার রাস্তার প্রচার করার কথা ছিল, যে এখানে 100 দিনের কাজটা হবে, কেন টাকা বন্ধ হয়ে গেল, এই প্রচারের বদলে যদি অন্য প্রচার করতে যান, তাহলে ওই বিপদ হয়ে যায় যে এখন আমি বৈধ একজন ভোটার, আমি ভোট দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নির্বাচিত করেছি, কেন্দ্রীয় মন্ত্রী সরকারে আইন তৈরি করে দিয়ে এসছে যে আমি অবৈধ। শান্তনু ঠাকুরের সাথে যা হচ্ছে, এই জিনিস আমার পশ্চিমবাংলায় হবে কি হবে না। তাহলে অবৈধ ভোটার যদি আমাকে নির্বাচিত করা হয়, তাহলে আমার জন্য কে বিএসএফকে ফোন করে সীমান্ত খুলে রাখলো যে আমি চলে গেলাম, আমি আর এখানে জাল রেশন কার্ড বানিয়েছি, কে আমাকে বানিয়ে দিল, তাকে ধরা গেল না, আমি আবার হাঁটি পা করে চলে গেলাম।
এই ওই রাস্তায় হয়তো কিছুদিন পরে আমি ফিরেও আসবো। আমি বলছি ও ব্যোমকেশের কথা বললো, ব্যোমকেশ মানে পথের কাঁটা। আমি বলছি হুমায়ুন কবির তৃণমূলের কতটা পথের না দেখো, হুমায়ুন কবির তৃণমূলের পথের কাটা নয়, আগের দিনও খুব পরিষ্কার বলে দিয়েছি। কিন্তু ও বিএসএফ নিয়ে যেটা বললো সেটা কিন্তু খুব দারুণ ব্যাপার। নিত্যানন্দ রায়কে আমরা সবাই কম বেশি চিনি। নিত্যানন্দ রায় একটা তথ্য দিয়েছেন যে 2014 থেকে 2024 এই 11 বছরে 20,800 কতজন এদেরকে ধরা হয়েছে অনুপ্রবেশকারী হিসেবে, নেপাল থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ। মজার কথা হচ্ছে দাদা, কজনকে ডিপোর্টেশন করা হয়েছে? 5,500 কতজনকে ডিপোর্টেশন করা হয়েছে। বাংলা নাকি ভরে গেছে পশ্চিমবঙ্গ। শেষ করে দিই প্লিজ 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 প্লিজ, বলে এটা উত্তর আছে, একটা উত্তর আছে প্লিজ। ঠিক নিত্যানন্দ রায়, ঠিক নিত্যানন্দ রায়, উত্তর না দিতে পারলে ঠিক নিত্যানন্দ রায়ের বক্তব্য। প্লিজ 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 800 কত কিলোমিটার এখনো আনফেন্সড ভারত বাংলাদেশের মধ্যে। 800 কত কিলোমিটার। কিছুদিন আগে অমিত শাহ বললেন যে পশ্চিমবঙ্গ সরকারের সদিচ্ছার অভাবে। আমি একটু বলে দিই প্লিজ, 800 কত কিলোমিটার, তার মধ্যে 400 কত কিলোমিটার হচ্ছে আসাম এবং ত্রিপুরা থেকে। দাদা পশ্চিমবঙ্গের যদি অনিচ্ছা থাকে, পশ্চিমবঙ্গে যদি অনিচ্ছা থাকে, তাহলে এদের কিসের অনিচ্ছা? 128 কিলোমিটার কাশ্মীরে পাকিস্তানের সঙ্গে বর্ডার, কে বলেছে জমি নাই? তাও কি খবর না? আমি একটা অ্যানালিসিস দিয়েছি। কলতনরা অর্থাৎ সিপিএম তাদের কি কোন জায়গা থেকে তারা ঢুকবে, কারণটা কি দেখুন, হুমায়ুন কবি একটা আলাদা নিজের মতন করে দল তৈরি করতে পারে কিনা, মুসলিম ভোট পায় কিনা, আসামের আজমলের মতন, ইউডিএফের মতন, সেটা তো একটা আলোচ্য বিষয়। কিন্তু সিপিআইএম দল মুসলিম ভোটটাকে আবার ফিরে পায় কিনা, এটা কি কোনো সুযোগ আছে? কারণ কৌশলগত দিক থেকে যদি দেখেন, সেটা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা হতে পারে, পশ্চিমবাংলার মুসলিমরা হতে পারে, স্ট্র্যাটেজিক্যালি বারবার কিন্তু তারা শাসক দলকে ভোট দেয় বিজেপিকে হারানোর জন্য। অর্থাৎ পশ্চিমবাংলাতেও কিন্তু স্ট্র্যাটেজিক্যাল যদি ভোট হয় তাহলে লেফটের কী লাভ হবে, এটা খ হলো সুব্রত ঠাকুররা, মানে আপনি যদি মানে বাদ যাওয়ার সংখ্যাটা দেখেন তাহলে সুব্রত ঠাকুর তো কোনো দুশ্চিন্তার কারণ ছিল না, কারণ চাকদাতে মাত্র 13,000, রানাঘাট উত্তর পূর্ব উত্তর পশ্চিম এগুলো দক্ষিণে 15,000 করে মাত্র নাম বাদ গেছে। গাইঘাটাতে যেখানে সুব্রত ঠাকুর কিন্তু 16,000 বাদ যাওয়ার তালিকা। এইবার প্রশ্ন হচ্ছে, এইবার হলো সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর বা মমতা বালা ঠাকুর, এরা বিখ্যাত হলো চাপ তৈরি করো। এরা দলের মধ্যেও চাপ তৈরি করে। মমতা ঠাকুরও তৃণমূলের উপরে চাপ তৈরি করে কিছু হাসিল করে, আবার সুব্রত ঠাকুর এরাও কিন্তু চাপ তৈরি করে, আমাকে মন্ত্রিসভায় ঢোকাও, আমাকে অমুকটা দাও। প্রধানমন্ত্রী আসছে, প্রধানমন্ত্রীর উপর চাপ তৈরি করার জন্য করেনি তো অর্ঘর কাছে। আমি একটা জিনিস বলছি যে আমি কলদানদার বক্তব্য শুনছিলাম, কলদানদার একটা দারুণ কথা বলেছে যে আপনাদের আর্কাইভ নিয়ে, আপনাদের ওই দিনের আর্কাইভটা একটু বের করুন তো, যেদিন ওই ফোন নেওয়ার ব্যাপারটা, ফোন করার ব্যাপারটা হয়েছিল, কলদানদাই ছিল, কলদানদা এই সিটেই বসেছিল। বলতে দিন আমি কথা বলেছি ডিজিটাল থেকে চলে গেল, বিজেপির ডিজিটাল সাইট থেকে শুভেন্দু অধিকারী নারদার ভিডিও কেন ডিলিট হয়ে গেল? দেখুন কার হাতে স্টিয়ারিং, কে গিয়ার চেঞ্জ করছেন পরের কথা, কিন্তু এই অনুষ্ঠানে স্পষ্ট ওই দিনই যেদিনের কথা অভ্র বলল, আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার মসজিদ তো অ্যালিবাই, তার কারণ আপনার আসল উদ্দেশ্য হচ্ছে তৃণমূলকে ধাক্কা দেয়া। অপ্রত্যাশিতভাবে, আই রিপিট, অপ্রত্যাশিতভাবে হুমায়ুন কবির এই প্রশ্নবাণের যে অভিযোগ সেটা সম্পূর্ণ মেনে নেন এবং বলেন যে হ্যাঁ, আমার লড়াই তৃণমূলের ঔদ্ধত্যের বিরুদ্ধে। কি বলেছিলেন হুমায়ুন কবির আমি দেখাবো, তারপর প্রদীপ্তর কাছে আসবো। দেখুন, আপনার মূল উদ্দেশ্য বাবরি মসজিদ নয়, বাবরি মসজিদ আসলে একটা অ্যালিবাই। আপনি ভোটের আগে অ্যাকচুয়ালি তৃণমূলকে ধাক্কা দিতে চেয়েছিলেন, তৃণমূলকে ভাঙতে চেয়েছিলেন। এটাই আমার টার্গেট, যে তৃণমূল এত অহংকার করছে, মানুষের ভোট নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করছে, মিথ্যাচার করছে, তুলাবাজদের বেশি গুরুত্ব দিচ্ছে, যারা অর্থ তুলে দিতে পারছে তাদেরকে নেতা বানাচ্ছে। স্ট্রেট বলেছিলেন হুমায়ুন। মনে আছে আমি এই শোটায় ছিলাম এবং আমি সেদিনকে আরো সঙ্গে সঙ্গে এই কথাগুলো ওনার তুলে ধরেছিলাম যে উনি বলেছিলেন কেন বিজেপি কি ভূত নাকি, বিজেপি কি জুজু নাকি, অমুক রাজ্যে আছে তমুক রাজ্যে আছে, আমার কাজ হবে বিরোধী দলনেতার আসনে বসে বিজেপির যে মুখ্যমন্ত্রী হবে তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বাংলার মুসলমানদের উন্নতি করা। এবার একটু শেষ করে দিই, আমার বক্তব্য বিজেপি থেকে নিয়েছে, কিন্তু আমরা এটা করিনি যে আমাদের
প্রদীপ্ত, এক সেকেন্ড, তিনজন বললে কেউ শুনতে পারবে না। একদম বেশ, প্রদীপ্ত, আমি যাচ্ছি। প্রদীপ্ত, না তুমি বেশ, আমার বক্তব্য তুমি একটা মূল বাক্য, প্রথম বাক্যটাই বাদ দিলে। হুমায়ুন কবির বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী থেকে সরাসরি বিজেপির মুখ্যমন্ত্রী ভালো। আমি তো ঠিক এই কারণেই বলছি যে এই কারণেই বলছি যে ওর কথায় যদি এতটাই গুরুত্ব সবকটা কথাই দিতে হতো, তাহলে আমাকে মুশকিল হচ্ছে যে আমার মাথার চুল ছিটতে হবে 3টে ডেটের মতন। মনে পড়ছে শীতকাল হলেই ঠান্ডা মাথায় ঠান্ডা গরম হয়ে যায়, 3টে ডেট দিয়ে দেয়, সরকার পতন হয়ে যাবে, আবার স্ট্যাম্পেড হয়ে যায়, সেখানে মাঠে যায় না। ফলে ওরকম মাথা খারাপ করতে চাইলে কিন্তু এরকম মাথা খারাপ করতে পারে। শেষ করে দিই, ওদের মাথা খারাপ করে আমাদের এখনো ভুল করেছে। 2008 সালে সরকার ছিল, আবার ব্যাং ব্যাং করে আমরা নিয়েছে, আমি বলছি মাথার চুল নিয়ে আমি কোনো রসিকতা করতে চাই না। অনেক এরকম তৃণমূল নেতা আছে মাথার চুল নেই, কিন্তু তাদের গার্লফ্রেন্ড রয়েছে, তাদের বান্ধবী রয়েছে, তাই মাথার চুল নিয়ে রসিকতা করাটা আমি কিন্তু খুব সিরিয়াস নিলাম। এটা করা যাবে না, মাথার চুল নিয়ে আচ্ছা, আমরা একটু কিছুক্ষণের জন্য চুল নিয়ে চুলোচুলিটা সরিয়ে রাখি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।